যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর ম্যাথ অংশের সমাধান দেব এবং ব্যাখ্যা সহ। ঠিক আছে, তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের ক্লাসে জয়েন হয়েছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। এবং আমার সেটআপ ঠিক আছে কিনা, দ্যাট মিন্স আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটাও আমাদেরকে একটু জানাবেন। ঠিক আছে, আমরা একটু দেখতে চাই কে কোথা থেকে জয়েন করেছেন এবং কার কাট মার্ক কেমন। আনিকা নূর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফ্যান্টাস্টিক। ওকে, কার কেমন কাট মার্ক আলটিমেটলি থাকলো সেটাও একটু জানায়েন। ঠিক আছে, আচ্ছা। ওকে, আচ্ছা, আপনারা একটু সবাই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে একটু মেনশন করে দেন, আমরা সবাই মিলে ক্লাসটা করব। এই ক্লাসটাতে আপনারা বেশ ভালো কিছু শিখতেও পারবেন বটে, এবং যারা আগামীতে আপকামিং পরীক্ষাগুলো দিতে যাচ্ছেন তাদের জন্য বেশ উপকার আসবে, সেটা হোক ব্যাংক অথবা অন্য যে কোনো চাকরি পরীক্ষা। আপনি এখান থেকে ম্যাথমেটিক্স সব জায়গায় সেম, ঠিক আছে, তো ওইগুলো আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আজকের এই যে কয়েকটা ম্যাথ আমরা দেখবো, অলমোস্ট 20টার মতো ম্যাথ। তো আসেন আমরা শুরু করে দেই আর অপেক্ষা না করে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি আমাদের কি আছে। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে তারা বলতেছে দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার, রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন আ পট ইজ ইন আ পোর্শন ইজ 5:2। তার মানে মিল্ক এবং ওয়াটারের যে অনুপাত সেটা তারা বলতেছে 5:3 ইফ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 6 লিটার মোর দেন কোয়ান্টিটি অফ ওয়াটার। তারা বলছে মিল্কের চাইতে নাকি ওয়াটারের যে পরিমাণটা সেটা কত লিটার বেশি, 6 লিটার বেশি। এখন বলছে দেন, তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য পট ইন ওয়াটার, তাহলে ওই পটে কি পরিমাণ মিল্ক ছিল আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, চলেন তাহলে আমরা এখানে দেখি আমাদের মিল্ক এবং ওয়াটারের যে রেশিওটা সেটা তারা বলতেছে 5:2। ওকে ফাইন। এখন পরে যেটা বলছে সেটা হচ্ছে মিল্ক নাকি বেশি আছে, কার থেকে বেশি, কত লিটার বেশি আছে, 6 লিটার বেশি আছে। তবে কার থেকে 6 লিটার মিল্ক বেশি আছে, ওয়াটার থেকে 6 লিটার মিল্ক আমাদের এখানে বেশি আছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যদি এমন করে চিন্তা করি যে আমাদের এক্স্যাক্টলি মিল্কটা কত, যদি একটা চলক ধরে বলি যেহেতু অনুপাত আছে, তাহলে মিল্কের এক্সাক্ট পরিমাণটা যদি আমি 5x বলি আর ওয়াটারের এক্সাক্ট পরিমাণটা যদি আমি 2x কনসিডার করি, তাহলে দেখেন তো আমার ওয়াটার থেকে মিল্ক কতটুকু বেশি আছে। তো আমরা সেটা যদি বের করতে চাই কতটুকু বেশি আছে, 5x মাইনাস 2x, দ্যাট মিনস 3x পরিমাণ মিল্ক আমার কি আছে, বেশি আছে। এটা হলো আমাদের অনুপাতের কথা যদি বলি, আর এক্স্যাক্টলি আমার সেই পরিমাণটা কত বেশি, 6 লিটার। তার মানে আমরা এখন বলতেই পারি এখানে যে আসলে ওই যে অতিরিক্ত 3x এইটার ভ্যালুটা এক্স্যাক্টলি কত, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা সমীকরণে বলতে পারি যে এই 3x এর ভ্যালুটাই আসলে এক্স্যাক্টলি কোয়ান্টিটিতে কত, 6। অতএব আমরা 3 দুগুণে 6, দ্যাট মিনস আমাদের x এর ভ্যালুটা কত আসতেছে, 2। এখন প্রাথমিক অবস্থায় কি পরিমাণ মিল্ক ছিল আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে মিল্ক ছিল আমাদের কত, 5x প্রাথমিক অবস্থায়। অতএব আমাদের কোয়ান্টিটি অফ মিল্ক যেটা সেটা হবে হচ্ছে 5x, আর x এর ভ্যালু কত পেয়েছি, x এর ভ্যালু পেয়েছি হচ্ছে 2। তার মানে 5 দুগুণে 10। তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় ওই পটে এক্স্যাক্টলি মিল্ক ছিল হচ্ছে 10 লিটার। ঠিক আছে, এইটা আমাদের রেশিও এন্ড প্রপোর্শন যে লেকচারটা ছিল সেই লেকচারে 3 নাম্বার লেকচার। আমাদের দেখেন আমাদের 3 নাম্বার লেকচার 11 নাম্বার পেজে আপনি এই কোশ্চেনটা পেয়ে যাবেন, এই টাইপের কোশ্চেন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা অনেক করিয়েছি এবং আমাদের বেসিক যে শীট আছে বেসিক ম্যাথের ওইখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা অনেক করিয়েছি। ঠিক আছে, আসেন আমরা নেক্সটে দেখি কি আছে। দ্য সাম অফ টু ইন্টিজার, দুইটা পূর্ণ সংখ্যা ইজ 848, মানে দুইটা পূর্ণ সংখ্যাকে যদি যোগ করেন তাহলে নাকি সেটা 48 হবে। এন্ড এবং প্রোডাক্ট মাল্টিপ্লিকেট, দ্যাট মিন্স ওদেরকে যদি আমি গুণ করি তাহলে ইজ 432, এবং তাদের প্রোডাক্ট, দ্যাট মিন্স প্রোডাক্ট মানে হলো গুণফল, তাদের গুণফল হয় হচ্ছে 432। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার, তাহলে ওই দুইটা সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যাটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন এই প্রশ্নটা একদম আমাদের বেসিক শীট থেকে হুবহুব কমন আসা। আমাদের যে বেসিক ম্যাথের শীট আছে 1 নাম্বার লেকচারে পেজ নাম্বার 14 কোশ্চেন নাম্বার 39 আপনি পাবেন সরাসরি কোশ্চেন এটা।
আর এই কোয়েশ্চেনটা মেবি এর আগেও একবার পরীক্ষা আসছিল, বিসিএস এর 31 বিসিএস এর কোয়েশ্চেন ছিল এমনটা। এখন আমরা দুইটা সংখ্যা গুণফল এবং তার যোগফল জানি। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে ওই দুইটা সংখ্যা কি হতে পারে। আচ্ছা, আমরা এমনটা চিন্তা করি যে আমাদের স্মলার নাম্বার যেটা, এই স্মলার নাম্বারটা আমরা ধরে নিই, ঠিক আছে, স্মলার নাম্বারটা আমরা সাপোজ এক্স ধরে নিই। তাহলে আমাদের অপর যে সংখ্যাটা আছে সেটা নিশ্চয়ই কি হবে, সেটা দুইটার যোগফল কত 48। তাহলে আমার বড় সংখ্যা যেটা হবে সেটা হবে 48 মাইনাস এক্স। এবার আসেন আমরা সমীকরণ দাঁড় করাই, যেহেতু এক্স এর ভ্যালু বের করবো। তার মানে সমীকরণটা কাকে বেস করে দাঁড় করাবো সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ওই যে তারা বলছে দুইটি সংখ্যা গুণ করলে আবার কত হবে, 432 হবে। তার মানে আমাদের অ্যাকর্ডিং টু দা প্রবলেম আমাদের সমীকরণটা হবে ওই দুই সংখ্যার গুণফল। তার মানে এখানে দেখেন একটা সংখ্যা হচ্ছে আমাদের কত এক্স, ছোট সংখ্যাটা, বড় সংখ্যাটা হচ্ছে কত 48 মাইনাস এক্স, আর ওই দুইটা সংখ্যার গুণফল আমাদের কত 432। কেমন? এবার আমরা মিডল টার্ম ব্রেক করলে হচ্ছে, আমি পুরো ডিটেইলসটাকে দেখাচ্ছি এবং আপনি খুব দ্রুত কিভাবে করবেন শর্টকাটে আমি সেটা পরে দেখাচ্ছি। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় হচ্ছে 48x আর মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 432 ইকুয়াল 0, মানে 432 কে পাশে নিয়ে আসলাম। এবার এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তার মানে এটাকে একটু আমাকে স্ট্যান্ডার্ড ওয়েতে সাজিয়ে লিখতে হবে। তার মানে মাইনাস এক্স স্কোয়ারটা যদি আগে লিখি, আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে এই মাইনাসটা আমার এখানে এক্স এর আগে মাইনাস থাকা যাবে না, এটা প্লাস থাকতে হবে। তাহলে মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 48x, আর এটা হয়ে যাবে প্লাস 432 ইকুয়াল কি 0। এখন 432 এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুইটা উৎপাদক মাস্ট বি যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? আমি অনেকবার এই কথাগুলো ক্লাসে বলেছি। আমাদের ধ্রুবপদের আগে যেহেতু প্লাস প্লাস সাইন আছে, তার মানে আপনার অবশ্যই এই দুইটা উৎপাদক যোগ করতে হবে। যোগগুলো কেমন কেমন হতে পারে? মাইনাস ইন্টু মাইনাস, এটা মাইনাসের যোগ, প্লাস হবে। আবার প্লাস ইন্টু প্লাস, সেটাও আমাদের কি হবে, প্লাস। ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 432 এর এমন দুইটা উৎপাদক, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে কত 12, এই অপশনগুলোতেই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে 36x মাইনাস 12x, 36 আর 12 যোগ করলে আবার কত হবে 48 প্লাস 432। কেমন? এইটা সমান আমরা বলতে হচ্ছে এখানে 0। এখন এখান থেকে যদি আমরা কমন নেই x, তাহলে থাকে হচ্ছে x মাইনাস 36, আর এখানে মাইনাস 12 কমন নিলে থাকে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কত 36 ইকুয়াল হচ্ছে আমাদের এখানে 0। এবার আসি, তাহলে আমাদের আর কি থাকছে পরের লাইনে, আমরা যদি ক্যালকুলেশন করি x মাইনাস 36 কমন নিয়ে নিই, x মাইনাস 36 যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে x মাইনাস 12 ইকুয়াল 0। অতএব আমরা বলতে পারি যে x মাইনাস 36 সমান 0 অর x মাইনাস 12 সমান 0। তো এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 36, আর একটা পাচ্ছি হচ্ছে কি x এর ভ্যালু 12। তো x টা আমাদের কি ছিল, আমাদের ছোট সংখ্যা জানতে চাইছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা। দ্যাট মিন্স x এর ভ্যালুটা কত আমরা কাউন্ট করব, 12 কাউন্ট করব। আর এই 36 যেটা, এটা হচ্ছে আমাদের বড় সংখ্যাটা। তো আমাদের কাছে তো বড় সংখ্যা জানতে চাই নাই, আমাদের কাছে জানতে চেয়েছে কি ছোট সংখ্যাটা। আমরা চাইলে এভাবে বের করে নিয়ে আসতে পারি যে আমাদের এখানে ছোট সংখ্যাটা তাহলে কত হচ্ছে 12 হচ্ছে। এখন আমরা এইভাবে না করে এই কোশ্চেনটা আরো দ্রুত চাইলে করতে পারি। সেটা কেমন করে? আপনি একটু খেয়াল করে দেখেন, দুইটি সংখ্যার গুণফল এখানে কত বলা আছে, 432 বলা আছে। এখন এই দুইটি সংখ্যার এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে দুইটা উৎপাদক যোগ করলে 48 হবে এবং গুণ করলে 432 হবে। তার মানে সেই দুইটা উৎপাদক হইতে পারে একটা 36 আর একটা কি 12। এখন 36 এবং 12 যোগ করলে আমার কত হয় 48 হয়, এবং গুণ করলে আমার কত হবে 432 হবে। দুইটাই আমার কন্ডিশন ফুলফিল করছে। তার মানে আমি এখান থেকে আমার ছোট সংখ্যা কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে আমাদের আনসারটা হবে কি 12। আপনি অবশ্যই এমসিকিউর জন্য এই যে ওয়েটা আছে এটা অবশ্যই ফলো করা উচিত। আপনি বলতে পারেন আমি 432 এর এই উৎপাদকগুলো পাবো কোথায়? মজার ব্যাপার, আপনার তো অপশন দেওয়াই আছে, আপনি অপশনের দিকে একটু তাকাইলেই কিন্তু খুব দ্রুত আনসারটা করা যেতে পারে। ওকে, আসেন আমরা তাহলে নেক্সটে দেখি কি আছে। আমাদের সাথে কারা কারা আছেন? আসসালামু আলাইকুম স্যার বলেছেন কাউসার আহমেদ। হ্যাঁ, আমি অনেকক্ষণ দেখতেই পাচ্ছি না, অনেকে কমেন্টস করছেন। সাউন্ড ক্লিয়ার বলেছেন ঢাকা থেকে। ওকে, আর যারা যারা আছেন সবাই একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন, আমরা সবাই মিলে করি, বেশ মজার। এখান থেকে আমরা কিছু টিপস শিখতে পারবো।
এবার দেখেন কি বলছে, ইন এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, একটা বৃত্ত তার যে রেডিয়াস সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। আ কর্ড ইজ ড্রন, একটা কর্ড মানে হচ্ছে জে, একটা জে কে আপনি আঁকবেন এট আ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ডিস্টেন্স রেখে, কোথা থেকে, ফ্রম দ্য সেন্টার, ওই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে ব্যাস ভিন্ন কোনো একটা জে অঙ্কন করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড ইন সেন্টিমিটার, তাহলে ওই জে এর দৈর্ঘ্যটা সেন্টিমিটারে কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার পরীক্ষার আগে আমি মিরপুর, আমাদের কেরিয়ার ম্যাপের মিরপুর ব্রাঞ্চে ক্লাস নিচ্ছিলাম, ওইখানে জ্যামিতি করাইতে গিয়ে আমি এই কোয়েশ্চনটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছিলাম, ঠিক সেম এই কোয়েশ্চনটাই, যে আপনি কোনো বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জের উপর অঙ্কিত, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জে কে সমান দুই ভাগে ভাগ করে, এবং উদাহরণ দিয়ে বলছিলাম এই টাইপের একটা কোয়েশ্চন, ঠিক এইটাই, এই ফিগারটা বসায়। যাই হোক, তো এটা আমাদের আসলে বেসিক শীট যেটা আছে, আমাদের বেসিক ম্যাথের শীট, ওই শীটের আবার আমাদের 108 নম্বর পেজে এই টাইপের কোয়েশ্চেন পাবেন। 2 নম্বর কোয়েশ্চনটাই ছিল এরকম। এখন দেখেন আমরা এটা চিন্তা করি, সাপোজ এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এখন এই বৃত্তের কেন্দ্র আমরা ধরে নেই, ধরেন ও, এই কেন্দ্র থেকে তারা বলছে বৃত্তের রেডিয়াসটা কত, বৃত্তের রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এই কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে একটা জে অঙ্কন করতে বলা হয়েছে। তো সাপোজ আমরা এই একটা জে চিন্তা করি, এই যে জেটা ধরেন এ বি একটা জে, জে মানে আমরা কি বুঝি, বৃত্তের পরিদস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে জে বলে। তাহলে এ আর বি দুইটা পরিদস্থ বিন্দু, এদেরকে সংযোগ করলাম, এ বি যে রেখাংশটা পাইলাম এটাই হচ্ছে এখানে একটা জে। এই জেটা কেন্দ্র থেকে কতটুকু দূরে তারা সেটা বলে দিয়েছে। কেন্দ্র থেকে a chord is drawn at a distance of 6 সেন্টিমিটার from the center, that means 6 সেন্টিমিটার দূরে আছে, ধরেন এই এম বিন্দুতে আছে। ওকে, তাহলে ও এম লম্ব কার উপর, এ বির উপর। এখন আবার এই বৃত্তের দিয়ে দিচ্ছে হচ্ছে কি রেডিয়াস, তাহলে এই বৃত্তের রেডিয়াসটা কত বলে দিচ্ছে তারা, 10। এবার আসেন, তার মানে এইটা নিঃসন্দেহে একটি সমকোণী ত্রিভুজ, কেমন, তাহলে এই সমকোণী ত্রিভুজ এর আমি যদি এই বাহুটা এ এম এর মানটা জানি, তাহলে কিন্তু আমি পুরো এ বি জে এর দৈর্ঘ্য জানবো। কেন, কারণ এই এ বি জেটা সমান দুই ভাগে বিভক্ত করেছে ও এম লম্ব। তো এটা আমরা কিভাবে বের করব ভাই, আমি আমার ক্লাসে অনেকবার বলেছি 3, 4, 5 এবং আরো বেসিক কিছু সমকোণী ত্রিভুজের মৌলিক অনুপাত সম্পর্কে অনেক সুন্দর করে কথা বলেছি। ওই কনসেপ্ট থেকে এই টাইপের অনেক প্রশ্ন তৈরি করা যায়। আসলে এইখানে যেটা করা হয়েছে, এই কনসেপ্টটাকে ডাবল করে দেওয়া হয়েছে, 3, 4, 5 এটাকে 2 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 6, এটা 8, আর এটা হয়ে গেছে কত, 10। তার মানে আমার অতিভুজটা, এটা কিন্তু অতিভুজ ছিল, ঠিক আছে, অতিভুজটা হচ্ছে আমার কত, 10। ওকে ফাইন। আর এই যে লম্বটা সে হচ্ছে কত, 6। তার মানে এই এ এম যেটা আছে এটা আমার অবশ্যই কত হবে, 8 হবে। ওকে, তার মানে এই অংশটা আমার কি হচ্ছে, এই বাহুটার দৈর্ঘ্য আমার কি হবে, 8 হবে। এখন আপনি যদি পিথাগোরাস করে বের করতে চান যে এখানে এ এম সমান √10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, বেশ সময়ের ব্যাপার, এত সময় আপনি পরীক্ষার হলে আসলে পাবেন না। তার মানে এটা যদি 8 হয়, তাহলে আমার এ বি যে যেটা আছে, এই এ বি যে এর দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, তার মানে এটাও তো 8 হবে, তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে, 16। তাহলে আমরা যোগ না করে ডাবল করে দেই, তার মানে ওই জে এর দৈর্ঘ্যটা হবে হচ্ছে কত, 16 সেন্টিমিটার। ওকে, এই টাইপ থেকে প্রায় প্রশ্ন পাবেন পরীক্ষায়। আসেন আমরা পরে দেখি কি বলছে। What is the smallest number divided by 3, 5 and 9 with remainder 2? এটা লসাগু গসাগু সবচেয়ে সহজ একটা কোশ্চেন, যারা লসাগু গসাগু ক্লাস করেছেন তারা জানেন এই ধরনের ম্যাথগুলো আমরা উদাহরণ দিয়ে আগে আপনাকে ক্লিয়ার করিয়ে দেই। এখন তার মানে আমার এখানে কি করতে হবে, 3, 4, 3 এবং 5 এবং কত, 9 এর লসাগু নিতে হবে। তার মানে এদের লসাগু এলসিএম এখানে কত হবে, বড় সংখ্যাটা কত, 9, তাহলে 9 এর গুণিতক হবে। 9 তো হবে না, কারণ 9 দিয়ে আমি সবাইকে দিয়ে 9 কে ভাগ করতে পারছি না। 9 দুগুণে 18 হবে না, 3 নং 27 হবে না, 36 হবে না, 5 নং কত হবে, 45। তার মানে দেখেন এই 45 সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে পারেন, 5 দিয়ে পারেন, 3 দিয়ে পারেন। তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 45, যে সংখ্যাটাকে আপনি কি করতে পারেন, 3, 5, 9 দিয়ে ভাগ করতে পারেন। কিন্তু তারা বলছে নিঃশেষে ভাগ করতে পারেন, কিন্তু তারা বলছে না, আপনার ভাগশেষ কত থাকতে হবে, 2 থাকতে হবে। তাহলে তার সাথে আপনি 2 যোগ করে দেন। তাহলে আমরা এর সাথে লসাগুর সাথে যদি 2 যোগ করে দেই, তাহলে কত পাচ্ছি, 47। এখন এই 47 সংখ্যাটাকে আপনি আলাদা করে 3 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 2 পাবেন। 5 দিয়ে ভাগ করেন, ভাগশেষ 2 পাবেন।
9 দিয়া ভাগ করেন তাও ভাগশেষ কত পাবেন? 2 পাবেন। তার মানে আমাদের আনসারটা কি হচ্ছে? 47। এগুলো খুব সিম্পল কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমরা পরে যেটা দেখি, আমি ক্লাসের অনেক আগে আপনাদের যখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার আগে ক্লাস নিচ্ছিলাম সাজেশনমূলক, তখন আমি বারবার উচ্চারণ করছি যে আপনারা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি থেকে অবশ্যই প্রশ্ন পাবেন পরীক্ষায়। তো দেখতেই পাচ্ছেন স্থানাঙ্ক জ্যামিতি থেকে 2টা প্রশ্ন আসছিল, একটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল, আরেকটা লিটল বিট ডিফারেন্স ছিল, বা বাজারের কোনো বইতে ওই কোয়েশ্চেনটা ছিল না বটে। আসলে ওইটা আমি ব্যাখ্যা সহ দেখাবো। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য স্লোপ, মানে ঢাল, অফ আ লাইন পারপেন্ডিকুলার, লম্ব ঢাল বের করতে বলছে, টু দা লাইন হুজ ইকুয়েশন ইজ 20x - 2y = 6। এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের লম্ব ঢাল বের করতে বলা হয়েছে। তার মানে সমীকরণটা কি দেখেন, 20x - 2y = 6, এই হচ্ছে সমীকরণ। তো এই সমীকরণের লম্ব ঢাল যদি আমরা বের করতে চাই, লম্ব ঢালের সূত্র হচ্ছে m1 * m2 = -1। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে m2 যদি বের করতে চাই, তার মানে -1 / m1, তাহলে m1 এর মানটা আগে বের করতে হবে। তো নরমালি যে ঢাল বের করার সূত্র m1, সেটা আমরা কিভাবে শিখাইছিলাম, -x এর সহগ। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন করতে হয়। আমি যদি পুরো ব্যাখ্যায় যাই তাহলে বিষয়টা এইরকম দাঁড়ায় যে আমরা আসলে কি জানি, আমরা y = mx + c যদি পাই, তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখার ঢালের সূত্র। তাহলে এইখানে আপনি x এর সহগ যেটা পাচ্ছেন m, দ্যাট ইজ কল্ড ঢাল বা স্লোপ, যেটাকে বলি m দ্বারা আইডেন্টিফাই করা হয়। তার মানে আমরা এই m এর পজিশনে যাকে পাবো তাকে আমরা কি বলবো, ওই সরলরেখার ঢাল বলবো। এখানে বিস্তারিত আরো আলোচনা আছে, আমি গ্রাফ দিয়ে না যাই। তো আপনি একটা চিন্তা করে দেখেন, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কথা চিন্তা করেন যে ax + by + c = 0। তো এটার ঢাল আপনি কিভাবে বের করবেন? তাহলে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে আপনি যদি এই ঢালের সমীকরণের মতো করে চিন্তা করেন, তাহলে কার মানটা বের করতে হচ্ছে, y এর মানটা বের করতে হচ্ছে। তাহলে এই সমীকরণ থেকে আপনি একটু y এর মানটা বের করার চেষ্টা করেন। তো আপনি কিভাবে বের করবেন, আপনার এখানে by রেখে দেন আর বাকি সব ওই পাশে নিয়ে যান। দ্যাট মিন্স -ax প্লাস এখানে কি হচ্ছে c। এবার আমরা যদি একদম সিঙ্গেল y এর মান লাগবে, y এর সহগ 1 পজিশনে নিয়ে আসতে হবে, তাহলে y এর সাথে b আছে, b টাকে সরিয়ে দেই। তাহলে b টাকে যদি আমি উভয় পাশে ভাগ করে দেই, তাহলে আমরা একটু ভেঙে লিখি যে এখানে -a, তার নিচে কি হবে b, আর ইনটু x, আমি একটু ভেঙে লিখলাম, প্লাস c/b, এমন করে কিন্তু লেখা যায়। কেমন? তাহলে একটু খেয়াল করে দেখেন তো যে এইখানে x এর সহগটা আপনি যেটা পাচ্ছেন সেটাই তো ঢাল ছিল, যেটাকে আমরা m দ্বারা আইডেন্টিফাই করছিলাম। ইয়েস, এটাই ঢাল। তাহলে এর পজিশনটা কেমন হয়েছে দেখেন তো, এর পজিশনটা কি এমন হয়েছে না, -a/b, এটাই তো পাচ্ছেন। এখন আসেন এর পরিচয়টা কি এবং বির পরিচয়টা কি, তাহলে আপনি ঢালের সূত্রটা খুব সহজে মনে রাখতে পারবেন। আপনি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের আমাদের এর পরিচয় কি ছিল, x এর সহগ, তার আগে একটা মাইনাস আছে, এটা সূত্রে মাইনাস থাকবে, কিভাবে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি। বির পরিচয় কি, y এর সহগ। ওয়াও, তাহলে আমরা একটা ঢালের সূত্র দাঁড় করাইতে পারি। কেমন করে? ঢাল মানে হচ্ছে আমরা এইটা বলতে পারি -x এর সহগ, এখানে আরো মজার বিশ্লেষণ আছে, ডিভাইডেড y এর সহগ। এগুলো আমাদের নরমাল ক্লাসে আমরা আলোচনা করব বা করে থাকিও বটে। এটাই হচ্ছে ঢালের সূত্র। ঠিক আছে, নরমাল প্যারালাল ঢালের সূত্র। তাহলে -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। এখন এই সমীকরণে আসেন, m1 এর মান বের করবেন। তার মানে এবার আমাদের এই সমীকরণে যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা m1 এর মানটা বের করার চেষ্টা করি। m1 এর মান আমরা কিভাবে বের করব, -x এর সহগ। তাহলে আমরা একটা মাইনাস সাইন দিলাম, আর এখানে দেখি তো x এর সহগ কত আছে, খেয়াল করে দেখেন x এর সহগ আছে হচ্ছে 20। তাহলে আমরা এখানে লিখবো 20 ডিভাইডেড কার সহগ, y এর সহগ। y এর সহগ এখানে কি আছে, -2 আছে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে m এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে এখানে 10। ওকে, এবার আসেন এখানে মান বসায় দেই। m1 এর মানটা আমরা এখানে বসায় দিই, -1 ডিভাইডেড m1 এর মান কি পেয়েছিলাম, 10 পেয়েছিলাম। ইয়েস, এটাই হচ্ছে এই সমীকরণের লম্ব ঢাল। ঠিক আছে, লম্ব
ঢাল বা পারপেন্ডিকুলার স্লোপ। ওকে, আসেন আমরা বলেছিলাম যে একটু ব্যাখ্যামূলক ক্লাস হবে, তাই আমরা একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। ঠিক আছে, আসেন তাহলে আমরা নেক্সটে আসি। নেক্সটে কি বলছে, যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, যে এই কোশ্চেনের বিশ্লেষণটা আপনাদের কাছে ওই প্রশ্নে সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, এটা খুব সহজে আপনি আইডেন্টিফাই করতেও পারবেন না যদি আপনার এইসব সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, ক্লাস যদি না করে থাকেন। আসেন এটা একটু ব্যাখ্যা দেই। এখানে তারা কি বলছে, হাউ মেনি পয়েন্ট, মানে কয়টা পয়েন্ট, আপনার কাছে কয়টা পয়েন্ট জানতে চাইছে, কয়টা পয়েন্ট আর বোথ 4 ইউনিট ফ্রম দা অরিজিন, অরিজিন বিন্দু থেকে 4 ইউনিট এন্ড অলসো 2 ইউনিট এবং 2 ইউনিট ফ্রম দা লাইন ওয়াই, মানে লাইন ওয়াই থেকে 2 ইউনিট উভয় দিকে যাবেন, উপরে এবং নিচে 2 ইউনিট যাবেন, আর ওয়াই এর সমান হচ্ছে কত 4। তাহলে আপনি ওই যে রেখাটা হবে সেটা কয়টা বিন্দুকে সেট করে যাবে সেটা জানতে চাওয়া হয়েছে। আসলে আমরা একটু ভেঙে চড়ে দেখি। সাপোজ এই হচ্ছে আমাদের একটা সার্কেল, বড় করে দেই। এখন আমরা এখানে দুইটা রেখার কথা চিন্তা করি, ভার্টিক্যালি এবং হরিজন্টালি। ওকে, আমরা আরেকটা চিন্তা করি, এরকম করে। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমাদের সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিন বিন্দু 0.00। ওকে, এবার তারা বলছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। তো আমরা, তারা বলছে কি একটু খেয়াল করে দেখেন যে বোথ 4 ইউনিট ফ্রম দা অরিজিন, তাহলে অরিজিন থেকে আপনার 4 ইউনিট দূরে যাইতে বলা হয়েছে। 4 ইউনিট, দ্যাট মিন্স রেডিয়াসের মান দেওয়া আছে, একটা সার্কেল হবে। আমি এটাকে 1 বললাম, এখানে 2 বললাম, এখানে 3 বললাম, আর এটা হচ্ছে আমাদের সেই 4, যেটাকে 4 ইউনিটের কথা বলা হয়েছে। তাহলে এটা উভয় দিক দিয়েই হবে। ঠিক আছে, এই দিক দিয়েও 4 ইউনিট, ওই দিক দিয়েও 4 ইউনিট, এই দিক দিয়েও 4 ইউনিট। তার মানে আমরা এখানে যদি 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, এই ইউনিটটা আমরা 4 বললাম। আর এদিক দিয়ে যদি বলতে চাই তাহলে -1, তারপর আমরা বলি হচ্ছে -2, -2, -3 and last one is -4. ওকে, এখন পরবর্তী জায়গাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি বলছে দেখেন, আমাদের এন্ড এবং অলসো 2 ইউনিট ফ্রম লাইন ওয়াই, ওয়াই সমান 4, তার মানে ওয়াই সমান তো এখানে 4, এই অংশটুকু অরিজিন থেকে এই অংশটুকু দূরত্ব তো আমাদের এখানে কত, এক্স্যাক্টলি 4। ঠিক আছে, এখন আপনাকে 2 ইউনিট যাইতে বলছে। 2 ইউনিট কিভাবে যাইতে বলছে এটা একটু জরুরি বিষয়। 2 ইউনিট উপরের দিকে যান। আমি যদি ওয়াই এর ভ্যালু এখানে, তারপরে বলি হচ্ছে এখানে 5, তারপরে বললাম এখানে কত 6, তাহলে এই 4 থেকে আমরা 2 ইউনিট উপরের দিকে গেলাম। কেমন, আমরা কালারটা চেঞ্জ করে বলি, এদিকে 2 ইউনিট উপরের দিকে গেলাম। আবার এটা হলো পজিটিভ 2 ইউনিট উপরের দিকে গেলাম, তারপরে আবার আমাদের নিচের দিকেও 2 ইউনিট চাইতে হবে, তার মানে এটা হচ্ছে -2। এখন এখানে দুইটা লাইন আমার খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা যেখানে ধরেন একটা লাইন, আমরা লাইন এর কথা বলি, সাপোজ এইখানে যে একটা নতুন লাইন হবে সেটা হচ্ছে এ বললাম, সেই ক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালুটা যদি আমি 2 বাড়াই, তাহলে এক্স্যাক্টলি যেখানে ওয়াই এর ভ্যালু 4 ছিল তার সাথে আরো 2 আমার কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত আসতেছে 6। এই হচ্ছে একটা পয়েন্ট। আবার আমি যদি নিচের দিকে আসি, যদি নিচের দিকে আসি সেখানে আরেকটা লাইন আমার তৈরি হবে, ধরেন যে সেটা বি লাইন, আর সেখানে ওয়াই এর ভ্যালুটা আমার -2 চিন্তা করি। ঠিক আছে, তাহলে ওয়াই সমান আমার কি হবে, ধরেন অরিজিনাল যে ওয়াই বিন্দুটা আমরা ছিল 4, তার থেকে আমি 2 বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের হচ্ছে কত 2। তাহলে একটা বিন্দু হচ্ছে এখানে, তার মানে এখানে একটা রেখা হচ্ছে, আমি এখানে আরেকটা রেখা অঙ্কন করি, এই হচ্ছে আমরা এটাকে এ লাইন বললাম।
আরেকটা লাইন এখানে আমরা পেয়েছি, সেটাকে আমরা এখানে এই বিন্দুতে আরেকটা লাইন পেয়েছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে, খুবই ইম্পর্টেন্ট, খুবই জটিল। অনেকেই যারা সঞ্চার কি বলে, আপনার এইখানে যদি স্থানাঙ্ক জ্যামিতি ভালো আইডিয়া না থাকে তাহলে আপনার জন্য এটা বেশ কঠিন লাগবে, স্বাভাবিক। এখন আমরা আরেকটা রেখা এখান দিয়ে চিন্তা করি, বি। এখন আমাদের কি জানতে চাইছে খেয়াল করে দেখেন, বি যে লাইনটা আছে, এই বি লাইনটা কিন্তু আমাদের ওই বৃত্তের দুইটা পয়েন্টকে সেট করে গেছে, আর ওইটাই কিন্তু আমাদের কাছে জানতে চাইছিল। আসেন সেই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক আমরা বের করি। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টই আমার, তার মানে দুইটা পয়েন্ট, আনসার 2। এখন স্থানাঙ্কটা কিভাবে আসবে, একদম শুরু থেকে শুরু করি আবার। সেটা হচ্ছে বৃত্তের কথা চিন্তা করেন, বৃত্তের সমীকরণ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে, তার মানে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর এর মান কত, 4। এই যে এই দিক দিয়ে 4, ঠিক আছে, সব দিক দিয়েই তো 4, এটাও 4, আবার এই দিক দিয়েও 4, আবার নিচ দিয়েও -4। ওকে, এদিক দিয়ে হচ্ছে -4, তার মানে 4 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমার কত, 4 4 16। এবার আসেন, আপনার দুইটা পয়েন্ট নিতে বলছিল। ওই যে আমরা প্রথমে 2 যখন নিয়েছি তখন ওয়াই এর ভ্যালুটা দাঁড়াইছিল কত, 6। এখন আমরা এই সমীকরণে, এই যে সমীকরণটা ফাইনালি পেয়েছি, এই সমীকরণ থেকে আমরা যখন ওয়াই এর মানটা 6 কনসিডার করব, তাহলে দেখেন কি আসতেছে, ওয়াই প্লাস 6 স্কোয়ার, আর এখানে হচ্ছে 16। তাহলে আমরা এক্স স্কোয়ার সমান 16 মাইনাস 6 6 36। তাহলে আমাদের বিয়োগ করলে এক্স স্কোয়ারের ভ্যালুটা থাকতেছে হচ্ছে কত, -20। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো যে জগতে, আমাদের বাস্তব জগতে কোনো একটি সংখ্যাকে বর্গ করবেন আর তার ভ্যালু আসবে নেগেটিভ, এইটার কোনো অস্তিত্ব আছে? মানে এক্স স্কোয়ারের ভ্যালু -2, এটার আসলে কোনো অস্তিত্ব আছে? না, এটার আসলে অস্তিত্ব নেই, কারণ এমন কোন সংখ্যা এক্স এর ভ্যালু এমন কোনো কিছু নিতে পারবেন না যেটা নেওয়ার পর বর্গ করলে রেজাল্ট আসবে মাইনাস। ঠিক আছে, কখনোই সম্ভব না। তার মানে সম্ভব না বিদায় আপনি খেয়াল করে দেখেন ওই পয়েন্টটা আসলে কোন দিক দিয়ে গেছে, উপরে দেখেন এই পয়েন্টটা আমার বৃত্তের কোনো বিন্দুকেই সেট করতে পারে নাই। পয়েন্ট 1 যেটা, এটা আমার বৃত্তের কোনো বিন্দুকে সে স্পর্শ করতে পারে নাই, কারণ তার আসলে অস্তিত্বটাই এখানে নেই আমরা যদি চিন্তা করি। তাহলে এটা আমার হচ্ছে না। এবার আসেন, তাহলে আমরা এখানে কি চিন্তা করব, ওয়াই এর ভ্যালু 2 কে কনসিডার করি। যদি ওয়াই এর ভ্যালু 2 কনসিডার করি তাহলে দেখি এক্স এর ভ্যালুটা কি আসে। তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এখানে ছিল 16, আর এটাকে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার সমান 16 আর 4 যোগ করলে, বিয়োগ করলে কত হবে, 12। অতএব এক্স এর মান যদি বর্গমূল করি তাহলে হবে হচ্ছে এখানে 12। অতএব আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3 4 12। ঠিক আছে, তার মানে 2√3, 2√3। ঠিক আছে, 2√3, এটাকে যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি একটা মান আমরা পাবো, সেটা 3 সামথিং পাবো, 3 পয়েন্ট কত 46 এমন কিছু একটা পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা। তাহলে এবার আমরা স্থানাঙ্কটা চিন্তা করি, আমাদের ভুজ এবং কোটির কথা যদি বলি, তাহলে এক্স এর ভ্যালু আমরা এইদিকে কি পাইছি, এক্স এর ভ্যালু কিন্তু দুইটা আসছে, হ্যাঁ, এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালু আসবে, পজিটিভ এবং নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট বিষয়। তার মানে আমাদের এক্স এর ভ্যালু একটা পাইছি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে কি, বাম পাশে কত, এক্স এর ভ্যালু হচ্ছে -3.46, আর ওয়াই তো আমাদের 2 আছেই, পজিটিভ 2। এটা আরেকটা এইখানে যেটা আছে সেটার ভুজ এবং কোটি কি হচ্ছে, এইখানে হচ্ছে +3.46, আর এই বিন্দুর স্থানাঙ্ক, আর 2 এর ওয়াই এর ভ্যালু তো 2ই আছে। তার মানে এই হচ্ছে আমার এই একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক, আর এই হচ্ছে বৃত্তের পরিতস্থ আরেকটা বিন্দু, আর ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তার মানে এটা খুবই জটিল, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। আপনি যদি আগের থেকে এই ধরনের আইডিয়া না থাকে, আপনার আসলে এই প্রশ্নটা করা বেশ কঠিন একটা ব্যাপার। তো তারা জানতে চাইছিল যদি এইভাবে করি আমরা হাউ মেনি পয়েন্ট, কয়টা বিন্দুতে সেট করে যাবে ওই বৃত্তটাকে। আমরা বুঝতেই পেরেছি আসলে এইখানে দুইটা বিন্দুকে স্পর্শ করে যাচ্ছে, যখন ওয়াই এর ভ্যালু আমরা 2 কনসিডার করছিলাম, -2 কনসিডার, যেটা আমরা
-2 করে দিচ্ছিলাম, মানে 4 থেকে 2 কমিয়ে দিচ্ছিলাম, আর 4 থেকে 2 যখন বাড়ায়া দিচ্ছিলাম তখন আর কোনোভাবে ওই বৃত্তটাকে স্পষ্ট করা সম্ভব না। এখন এত কিছু না করেও কিন্তু আনসারটা আরো দ্রুত করা যায়। কেমন করে? আপনি একটু চিন্তা করে দেখেন, এমন একটা বৃত্ত অঙ্কন করবেন, এমন একটা বৃত্ত অঙ্কন করছেন যে বৃত্তের রেডিয়াস 4, যে বৃত্তের রেডিয়াস 4। এখন ওই রেডিয়াস 4 এর থেকে যদি আপনি বাড়ায় দেন কোনো মান, 4 থেকে যদি কোনো মান বাড়িয়ে দেন, ওয়াই এর মানটা যদি বাড়িয়ে দেন, তাহলে সেখানে কোনোভাবেই ওই যে নতুন বাহুটা হবে সেটা কখনোই ওই বৃত্তটাকে স্পর্শ করে যেতে পারবে না। আর যদি ওয়াই এর ভ্যালু এক্স্যাক্টলি 4 হয়, তাহলে কিন্তু ওই বৃত্তের একটাই টানজেন্ট, মানে একটা বিন্দুকে স্পর্শ করে যাবে যদি 4 হয়। আর যদি 4 এর কম হয়, তখনই আপনার আনসার চলে আসবে। 4 এর কম যদি হয়, মাস্ট বি তখন বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে স্পর্শ করে যাইতে হবে। 4 এর কম করতে থাকেন, এমন কম করা যাবে না, আলটিমেটেড না, একটা পর্যায়ে আবার এই দিক দিয়ে কি বের হয়ে যাবে, আমার ওইদিকে যাওয়া যাবে না। তার মানে আমরা বুঝতেই পারছিলাম, যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তারা সরাসরি আনসারটা দেখেই করতে পারতো যে আসলে আর যাই হোক 4 এর বেশি হয়ে গেলে স্পর্শ করবে না, 4 এর কম হলে দুইটা বিন্দুতে আমাদের স্পর্শ করা সম্ভব, আর যদি 4 হয় তাহলে একটা বিন্দুতে স্পর্শ করা সম্ভব। এটাই ছিল সবচেয়ে কঠিন কোয়েশ্চেন, এবং এটার ব্যাখ্যাও কিন্তু আপনারা খুব বেশি একটা পাচ্ছেন বলে মনে হয় না। এবং আপনি বই পুস্তকে আমাদের যে চাকরির বইগুলো আছে বাজারে, ওই চাকরির বইগুলোতে এই টাইপের ম্যাথগুলো একটু কমই দেখা যায়। ঠিক আছে, আসেন আমি একটু চেষ্টা করলাম পুরোপুরি বেসিকটা ক্লিয়ার করে আলোচনা করার জন্য। আসেন আমরা তাহলে পরে যাই। এই কোয়েশ্চেনটার জন্য অনেকে অপেক্ষা করছিলেন, এটা পুরো ব্যাখ্যাটা আশা করি বুঝতে পেরেছেন, আর একটু ভিডিওটা টেনে টেনে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস, ওইটা যদি করেন একদম ফ্যান্টাস্টিক ওয়েতে এই জিনিসগুলো সহজেই ধরতে পারবেন। আসেন আমরা পরে দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চন, দ্য লেন্থ, ব্রেথ এন্ড হাইট অফ আ রেক্টেঙ্গুলার বক্স, একটা আয়তকার ঘনবস্তু বা আয়তকার বক্স, ওই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত আর ইন দ্য রেশিও 2:3:1 এটা দেওয়া আছে। ইফ ইটস টোটাল সারফেস এরিয়া 352, যদি তার মোট সারফেস এরিয়া যেটা সমগ্র তলের ক্ষেত্রফল সেটা যদি 352 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার হয়, হোয়াট ইটস ভলিউম ইন সেন্টিমিটার কিউব, তাহলে তার ভলিউমটা কত সেন্টিমিটার কিউব সেন্টিমিটার আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করেন, এটা আমাদের 28 নম্বর লেকচার এর 165 নম্বর পেজে আমরা এই টাইপের অনেকগুলো ম্যাথ করিয়েছি। যারা আমাদের সলিড জিওমেট্রি ক্লাস করেছেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, যে সাপোজ আমি এখানে এই হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু, ওকে, এই হচ্ছে আয়তকার ঘনবস্তু। আমরা একটু ধৈর্য ধরে ব্যাখ্যাটা সহ বোঝার চেষ্টা করি। তো এটার কিন্তু 6টা তল আছে, 8টা কর্নার আছে, 12টা সাইড বা বাহু আছে। এগুলো খুব দরকার, এগুলো আমরা খুব ক্লাসে অনেকবার বলেছি। এখন তাদের যে অনুপাত দৈর্ঘ্য প্রস্থের, সেই অনুপাতগুলো 3:1। তো আমরা এটা চিন্তা করি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 3x, যেহেতু অনুপাত দেওয়া আছে, এটাকে আমরা চিন্তা করি প্রস্থটা 2x, আর হাইটটা আমি চিন্তা করি হচ্ছে 1x, দ্যাট মিন্স x। এবার আমার তো x এর ভ্যালু না জানি, এখন আমার কি জানতে চাইছে? ভলিউম। ভলিউম মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দ্যাট মিন্স 3x 2x ইনটু x। তার মানে আমার ভলিউমটা কি দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6 x কিউব। ইয়েস, এটি আমার ভলিউম, এটি আনসার। প্রশ্ন হচ্ছে আমার x এর ভ্যালু না জানলে তো আমার কাজ হচ্ছে না, আলটিমেট রেজাল্ট চলে আসতেছে না। তাহলে আমার x এর ভ্যালুটা বের করতে হবে। x এর ভ্যালু বের করতে গেলে আমার একটা অবশ্যই সমীকরণ লাগবে। সমীকরণটা আমরা কোথায় পাবো? দেখেন, আমি ক্লাসে অনেকবার বলেছি যে আয়তকার ঘনবস্তুর বাহু সম্পর্কিত তথ্য দেওয়া থাকলে সমীকরণ হবে ভলিউমের, অথবা সমীকরণ হবে আপনার ডায়াগোনালের, অথবা সমীকরণ হবে টোটাল সারফেস এরিয়া। তার যে কোনো কিছু একটা দেওয়া থাকবে। দেখেন টোটাল সারফেস এরিয়াই বলা আছে, তার মানে টোটাল সারফেস এরিয়ার যে সূত্র, সেই সূত্র সমান আমরা বলবো 552, আর ওইখান থেকে x এর ভ্যালু চলে আসবে। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, সূত্রটা ছিল 2 ইন্টু ab, দ্যাট মিন্স 3x ইন্টু 2x প্লাস bc, তার মানে 2x ইন্টু x প্লাস CA, তার মানে 3x ইন্টু x, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটা সমান আসলে কত? 352। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এইখানে 2 দিয়ে কেটে দেই, তাহলে 2 দিয়ে এখানে কাটলে আমাদের কত আসবে? 176 এমন। ঠিক আছে, তাহলে আমাদের 3, তারপরে হচ্ছে আমাদের 7 দুগুণে 14,
14 আর হচ্ছে 3 দুগুণে 6 176। অতএব এবার আসেন আমরা বলতে পারি হচ্ছে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এখানে হবে আমাদের 6 এক্স স্কোয়ার, প্লাস এখানে হবে আমাদের 2 এক্স স্কোয়ার, প্লাস এখানে হবে আমাদের 3 এক্স স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ, 3 এক্স স্কোয়ার। ওকে, এবার সমান আমরা বলতে পারি 176। তো এখানে যদি আমি সবগুলা যোগ করি, 3 2 5, 5 আর 6 11 এক্স স্কোয়ার। এই 11 এক্স স্কোয়ার সমান আমরা বলতে পারি 176। কেমন? এবার 11 দিয়ে ভাগ করে দেই। অতএব এক্স স্কোয়ার সমান 11 দিয়ে যদি ভাগ করি, তাহলে 11 কে 11 আর থাকে হচ্ছে 6, তাহলে 6 11 66। তার মানে আমাদের এক্স স্কোয়ার সমান হচ্ছে কত? 16। অতএব এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে 4 4 কত? 16। ইয়েস, হয়ে গেল। এক্স এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম। এইবার আমাদের উদ্দেশ্য যেটা ছিল বলিয়াম 6 ইন্টু 4 কিউব, তার মানে 4 কিউবের ভ্যালু কত? 6 ইন্টু 4 কিউব মানে হলো 64। তাহলে 4 6 24 এর 4 হাতের 2, 6 6 36 আর 2 হচ্ছে 38। তার মানে 384 সেন্টিমিটার কিউব কোথায় আছে? অপশন বি তে আছে। এই টাইপের প্রশ্নগুলো আমি তো আপনাদের পরীক্ষা হওয়ার আগে অনেকবার বলছি, সলিড জিওমেট্রি থেকে আপনারা প্রশ্ন মাস্ট বি পাবেন, এবং কেমন প্রশ্নগুলো পাবেন? এই টাইপের প্রশ্নগুলোই পাবেন। হ্যাঁ, ওকে, আমরা পরে আসি দেখি। আমাদের অনেকেই কমেন্টস করছেন, সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন, এবং কার কাটমার্ক কি আছে এই অফিসার ক্যাশ, এটা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন। আসলে আমরা নেক্সটে দেখি কি আছে। খুব সহজ একটা কোশ্চেন, সূচকের আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে তারা কি বলছে? ইফ 2x স্কোয়ার 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 16 যদি হয়, দেন তাহলে x এর ভ্যালুটা কত? এটা আমাদের সূচকের যে লেকচার 15 নাম্বার লেকচারে পেজ নাম্বার 85 এর কোশ্চেন নাম্বার 15 তে আছে। ঠিক আছে, সুতরাং এখানে ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এমন এক শীট ব্যাংকের, যে শীটে আসলে বলাই চলে যে এখান থেকে আপনি 90% কোশ্চেন আপনি পাবেনই। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন বাহির থেকে আমি বলে দিলাম কোনটা, ওইটা শুধু আমাদের না, সব জায়গা থেকে আপনি এটা আসলে খুব বেশি একটা বাজারে পাবেন না। ওই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির যে কোশ্চেনটা ছিল পরের 2 নাম্বারটা। তো এই টাইপের কোশ্চেন গুলো আমরা সূচকের ক্ষেত্রে সমাধান করব। সামনে আগাবো কিভাবে? আগানোর যে ওয়েটা সেটা হলো, সূচকের আমাদের 2টা সূত্র জানিস সূচকীয় সমীকরণের। সেটা হচ্ছে বেস যদি সেম হয়, তাহলে সমীকরণের ক্ষেত্রে বেসগুলো ইলিমিনেট হয়ে যাবে, পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যাবে। এই চিন্তা করতে হবে। অথবা আরেকটা কি, বেস যদি ভিন্ন হয় কিন্তু পাওয়ার যদি সেম হয়, সেই ক্ষেত্রে পাওয়ারগুলো ইলিমিনেট হয়ে যায়, বেসগুলো পরস্পর সমান হয়ে যায়। এই দুই কনসেপ্টের যে কোনো একটা কনসেপ্ট আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা আসলে এখানে 2 আছে আর এখানে 16 আছে, আর পাওয়ার এখানে আছে হচ্ছে কি x মাইনাস 1। তাহলে খেয়াল করে দেখেন, আপনি কখনোই কিন্তু 16 কে ভাঙিয়ে পাওয়ার x বানাইতে পারবেন না। দ্যাট মিনস আপনি আসলে পাওয়ার সমান করতে পারবেন না। এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, আমাদের এইটা অ্যাপ্লাই করতে হবে, বেস সমান। তাহলে এখানে আমরা বেস সমান করতে পারি, সেটা কি 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল, এই 16 একটি জোড় সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2, আর এই পাশে যেহেতু 2 আছে, উপরে 4 দিলে কি হচ্ছে 16। অতএব বেস এলিমিনেট হয়ে গেলে আমার থাকে হচ্ছে x মাইনাস 2, আর এখানে থাকে হচ্ছে কত? 4। অতএব আমরা যদি এই 4 এর সাথে 1 যোগ করি, তার মানে x এর ভ্যালুটা আমাদের কত আসতেছে? 5। এই টাইপের কোশ্চেন গুলো বারবারই আসে। আর আমি বলেছিলাম, মনে করে দেখেন যে অনেকে যারা ক্লাস করছেন সূচক লগারিদম থেকে কোশ্চেন পাবেন, ইভেন একটা পান নাই, দুইটা কোশ্চেন পাইছে। এবার পরে দেখেন কি বলছে, যদি এক্স কিউবের ভ্যালু 125 হয়, দেন তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এর ভ্যালুটা কত? তার মানে এক্স এর মান বের করতে হবে। খুবই সিম্পল একটা কোশ্চেন। এইখানেও আমার বেস সেম করা সম্ভব না, এখানে আমার কি করতে হবে? পাওয়ার সেম করতে হবে। তার মানে ওই দুইটা সূত্রই, প্রথমটা ওই দুইটা সূত্র দিয়ে দুইটা প্রশ্ন আসছে পরপর। তারপরে এইবার আমার আর বেস সমান করা যাবে না, কারণ এখানে এক্স, আপনি 125 কে কোনোভাবে এক্স বানাইতে পারবেন না, তাহলে পাওয়ার করতে হবে। তাহলে এক্স কিউব আর 125 এর একক স্থানীয় অঙ্ক 5 বিজোড় সংখ্যা, তাহলে আমাদের বেস হবে অবশ্যই কি 5। এখন 5 এর উপর কিউব দিলে 125 হচ্ছে। এবার কিউব কিউব এলিমিনেট হয়ে যাবে, এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 5। এবার এক্স এর ভ্যালুটা এখানে বসায় দিই, এক্স এর ভ্যালু 5, তার উপরে স্কোয়ার, তার সাথে আরো একটা 5। তার মানে 25 এর সাথে যদি আমরা আরো একটা 5 যোগ করি, তাহলে আমাদের হচ্ছে কত? 30। তার মানে আমাদের ওই ভ্যালুটা হচ্ছে কত? 30। ঠিক আছে, আসেন আমরা নেক্সটে দেখি কি আছে।
দ্য পেরিমিটার অফ আ রেক্টেঙ্গেল ইজ 36 সেন্টিমিটার, মানে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 36 সেন্টিমিটার। ইফ ইটস লেন্থ ইজ 10 সেন্টিমিটার, এবং ওই আয়তক্ষেত্রের লেন্থ বা দৈর্ঘ্য যেটা সেটা বলে দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ব্রেথ ইন সেন্টিমিটার, তাহলে তার প্রস্থটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, এইটা আমাদের লেকচারে কোশ্চেন ছিল, 24 নম্বর লেকচার, পেজ নাম্বার 154, কোশ্চেন নাম্বার 17তে আপনি এই কোশ্চেনটা পাবেন। এবার দেখেন আমরা একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করি। সাপোজ এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কি কি ইনফরমেশন দেওয়া আছে, তারা বলছে এখানে পেরিমিটার হচ্ছে 36, এবং তার যে লেন্থটা এখানে দেওয়া আছে হচ্ছে 10। তাহলে উইডথটা কত সেটা বের করতে বলছে, সেটা আমরা জানি না। তাহলে ধরে নিলাম ডাব্লিউ। আমাদের এবার সমীকরণটা কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি বারবারই বলছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কিত তথ্য দেওয়া থাকে, তাহলে সমীকরণ হবে ক্ষেত্রফল, পেরিমিটার, ডায়াগোনাল, আদার সাইড অথবা পিথাগোরাস, এদের কোনো একটা। তার মানে যেহেতু পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য 10, প্রস্থ ডাব্লিউ, আর এটা সমান হচ্ছে 36। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আমার থাকছে হচ্ছে কত, 18 দুগুণে 36, আর ডাব্লিউ সমান 18, আর এই 10টা ওই পাশে বিয়োগ করে দেই, তার মানে আমাদের প্রস্থটা হচ্ছে কত, 8। ইয়েস, তাহলে আমাদের আনসারটা কত, 8। খুবই সিম্পল কোশ্চেন, এগুলো একদম বেসিক থেকে আসা। আমরা পরে দেখি কি বলছে। মিস্টার এ মাল্টিপ্লাইস আ নাম্বার বাই 3 ইনস্টিড অফ ডিভাইডিং বাই 3, মানে মিস্টার এ কে বলা হলো যে তুমি একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করো, তা না করে ইনস্টিড অফ মানে ওই সংখ্যাটাকে ভাগ না করে মিস্টার এ মাল্টিপ্লাই বাই 3, ওই সংখ্যাটাকে 3 দ্বারা কি করে ফেলছে, গুণ করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে রিজাল্টেন্ট, এতে করে যে ফলাফল, নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য কারেক্ট ভ্যালু, তার মানে কারেক্ট ভ্যালুটা যেটা আসার কথা ছিল আর যে ভুল ভ্যালুটা আসছে, ওই ভুল ভ্যালুটা কারেক্ট ভ্যালুর কত পার্সেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি ওই সংখ্যাটা জানেন না, আমি ধরে নিলাম আমার সংখ্যাটা হচ্ছে কি, সাপোজ এক্স। এখন আমাকে ডিরেকশন দেওয়া হয়েছিল কি, আমাকে ডিরেকশন দেওয়া হয়েছিল এই সংখ্যাটাকে ভাগ করো কি দ্বারা, 3 দ্বারা। তো আমি কি করে ফেললাম, ওই ডিরেকশন না মেনে ওই সংখ্যাটাকে, দ্যাট মিনস এই এক্স সংখ্যাটাকে আমি 3 দ্বারা গুণ করে ফেলছি। তার মানে এটা হচ্ছে আমার রং, ঠিক আছে, এটা হচ্ছে আমার রং, আর এটা হচ্ছে আমার রিয়েল ক্যালকুলেশন, ঠিক আছে, এটা ছিল আমার কারেক্ট ক্যালকুলেশন। এখন তারা বলতেছে দ্য রিজাল্টেন্ট নাম্বার ইজ, মানে রিজাল্টেন্ট নাম্বার মানে কি, আপনি যেটা পাইলেন 3x, এই 3x হোয়াট পার্সেন্ট অফ কারেক্ট আনসার, তাহলে কারেক্ট আনসারে কত পার্সেন্ট। তো আমরা এখানে পার্সেন্টেজ জানতে চাইছিল, পার্সেন্টেজের সূত্র আমরা শিখাইছিলাম, যে কোনো ম্যাথ আপনি এভাবে করতে পারেন, টার্গেট বাই বেস ইনটু 100। তো টার্গেট মানে কি, বেস মানে কি, আমি অনেকবার কথা বলেছি এই ক্লাসগুলোতে। কালকে যদি কেউ ক্লাস করতে চান, নীলক্ষেত শাখায় চলে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে রাফিন প্লাজায়, আপনার ক্যারিয়ার ম্যাপের ব্রাঞ্চে চলে আসবেন, এই সম্পর্কে আরো আলোচনা হবে। এবার দেখেন আমাদের কাছে তারা কি বলছে, যে রিজাল্টেন্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য কারেক্ট নাম্বার। রিজাল্টেন্ট নাম্বারটা কি, রিজাল্টেন্ট নাম্বারটা হচ্ছে 3x, এটা কারেক্ট নাম্বারের কত পার্সেন্ট, তাহলে কারেক্ট নাম্বারটা হবে আমার বেস x বাই 3। তো বেস কিভাবে চিনেন, আমরা সেটাও বলছিলাম যে হোয়াট পার্সেন্ট অফ, এরপরে যা থাকে তাই আমরা বলি হচ্ছে পার্সেন্টেজের বেস। তার মানে অফ এর পরে আছে কি, কারেক্ট ভ্যালু হচ্ছে x বাই 3 ইনটু পার্সেন্টেজের জন্য 100। এবার আপনি ক্যালকুলেশন করেন, তাহলে 3x গুণ হয়ে উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, এক্সটা নিচে চলে যাবে, এখানে 100টা থাকবে পার্সেন্টেজের জন্য। এবার x কেটে দেন, তাহলে আমার 3 3 কে 9, 9 আর 100 গুণ করলে কত পাবেন, 900%। তাহলে আনসারটা আসলে কত, 900%। খুব ভালো কোয়েশ্চেন ছিল এটা। এবার আসেন আমরা নেক্সটে দেখি কি বলছে। দ্য নাম্বার অফ মাল্টিপ্লাইস অফ 4 বিটুইন 10 and 250 ইজ, তাহলে তারা বলছে দ্য নাম্বার মানে কতগুলি সংখ্যা, অফ মাল্টিপল অফ 4, আপনি 4 দ্বারা যদি ভাগ করেন, কাদেরকে, বিটুইন 10 to 150, মানে 10 থেকে 250 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য যায় কতগুলো সংখ্যা আছে আমাদের কাছে, সেইটা জানতে চাওয়া হয়েছে। এটা আমরা অনেকবার করাইছি আমাদের নাম্বার সিস্টেমের যে লেকচারটা ছিল, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, ইত্যাদি ভাগ দিলে ইত্যাদি অনেক কিছু। তো এটা আমাদের লেকচার নাম্বার সিস্টেম 12 নম্বর লেকচারে পেজ নাম্বার 58 এবং কোশ্চেন নাম্বার 15 স্ট্রাকচারের কোশ্চেন ছিল এটা। তো এখানে দেখেন আমাদের 200
250, 10 থেকে 250-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলোকে 4 দ্বারা ভাগ করতে পারবেন? ভাই 4 দ্বারা নিঃশেষে ভাগ যায় কোন সংখ্যাগুলো? সহজ কথায় 4 এর গুণিতক সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে আমরা খুব দ্রুত কিভাবে করতে পারি? আমরা 1 থেকে 250 আগে চিন্তা করি। তার মানে 1 থেকে 250-এ 4 দ্বারা ভাগ যায় কয়টি সংখ্যা আছে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। আমরা 4 দ্বারা ভাগ করে দিই। 4 6 24, তার মানে আমাদের এখানে 4 2 গুণে 8। তাহলে বাকশেষ কি ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আমার ভাগফলটা কত, তার মানে 62টি সংখ্যা পাইলাম। তাহলে 1 থেকে 250, 1 থেকে 250 এর ভিতর 62, 62টি সংখ্যা আছে যে সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। কিন্তু আমাদের তো 1 থেকে 250 এর ভিতরে কয়টা সংখ্যা আছে সেটা জানতে চাই নাই, আমাদের জানতে চাইছে কি 10 থেকে 250 এর ভিতরে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি না, 10 থেকে 250 এর ভিতরে কয়টা আছে সেটাও বের করতে পারবো। আগে শুধু এটা দেখি, 10 এর ভিতরে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 4 দিয়া ভাগ যায় এমন সংখ্যা কয়টা আছে ভাই? 4 দিয়া ভাগ যায় 1 থেকে 10 এর ভিতরে এমন সংখ্যা আছে 2টা। তাহলে আমরা একটা কাজ করি না, এইখানে 62 থেকে 2 বাদ দিয়ে দেই, তাহলে কয়টা পাবো? 60টি সংখ্যা পাবো। 60টি সংখ্যা পাবো যে সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং ওরা কোন রেঞ্জের ভিতরে আছে? 10 থেকে 250 এর ভিতরে। এই রেঞ্জের ভিতরে 60টি সংখ্যা আছে যে সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ওকে, আসেন আমরা তাহলে পরে যাই। এই টাইপের কোশ্চেন বারবারই পরীক্ষায় রিপিট হবে। আপনারা যে স্ট্রাকচারটা বুঝেন যে কোন জায়গাগুলো থেকে আসলে বর্তমান ফ্যাকাল্টি কোশ্চেন করে থাকে। The diagonal of a rhombus are 16 সেন্টিমিটার and 12 সেন্টিমিটার, মানে একটা রম্বস তার দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 এবং 12। প্রশ্ন হচ্ছে the side of the rhombus in length is, তাহলে ওই রম্বসটার এক বাহুর দৈর্ঘ্য কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা তো আমি অনেকবার করাইছি এই টাইপের কোশ্চেন গুলো আমাদের 26 নাম্বার লেকচারে। আমি গতকালকেও মিরপুর ব্রাঞ্চে আমরা করিয়ে আসছি এই কোশ্চেনটা, পেজ নাম্বার 153 আমাদের কোশ্চেন নাম্বার 2 তে এই কোশ্চেনটা পেয়ে যাবেন ওই লেকচারে। তো আমরা একটা রম্বসের কথা কনসিডার করি। ধরেন যে এই হচ্ছে আমাদের একটি রম্বস, এভাবে বলি। রম্বস মানে কি? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, দুইটি কর্ণ সমান নয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং অ্যাডজাসেন্ট বাহুগুলোর যোগফল 180 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এইটার উপর বেস করে রম্বস থেকে প্রচুর প্রশ্ন করা হয়। খেয়াল করে দেখেন, আমরা এই একটা কর্ণের কথা চিন্তা করি, এই হচ্ছে একটা কর্ণ, তার আরেকটা কর্ণ আমরা ইমাজিন করি এই দিক থেকে। এই যে দুইটা কর্ণ রম্বসের, এই দুইটি কর্ণ, ওই রম্বস এর দুইটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এই যে সমদ্বিখণ্ডিত করলো, এরা সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমাদের কোয়েশ্চনটা কি, তারা আমাদের কাছে কি জানতে চাইছে? আমাদের কাছে জানতে চাইছে তাহলে এই যে বাহুটা আছে এই বাহুর দৈর্ঘ্যগুলো কত, মানে এই 4টা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটার দৈর্ঘ্য তো সেম। এখন আমরা খুব দ্রুত ক্যালকুলেশন কিভাবে করতে পারি, খুব দ্রুত, যারা আবার সমকোণী ত্রিভুজে ক্লাস করেছেন তারা খুব সহজে এটা ফিগার দেখে আনসার করতে পারেন। আসলে আমরা একটু দেখি, আমাদের বড় যে ডায়াগোনালটা, ধরেন ডায়াগোনাল 1, এটার ভ্যালু হচ্ছে 16। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এটার ভ্যালু যদি 16 হয়, তাহলে এই বিন্দুতে যদি ওরা এই 16টা সমান 2 ভাগে বিভক্ত হয়, তাহলে আমি এই অংশটুকু দৈর্ঘ্য নিঃসন্দেহে কত বলতে পারি? এই অংশটুকু দৈর্ঘ্য 16 এর অর্ধেক। দ্যাট মিন্স এই অংশটুকু দৈর্ঘ্য আমরা বলবো হচ্ছে 8। ঠিক একইভাবে এবার চিন্তা করে দেখেন, আমাদের আরো একটা কর্ণের কথা চিন্তা করেন। সাপোজ ডায়াগোনাল 2 যেটা আছে, আমি এখানে দেই, ডায়াগোনাল 2 যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। কেমন? যদি 12 হয়, এখানে দেই ডায়াগোনাল 2, এটার ভ্যালু আছে হচ্ছে 12, তাহলে এটাও তো সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এই বিন্দু থেকে যদি আমি চিন্তা করি এই অংশটুকু দৈর্ঘ্য তাহলে কত হওয়া উচিত? নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অংশটুকু দৈর্ঘ্য হচ্ছে 12 এর অর্ধেক, দ্যাট মিন্স 6 হওয়া উচিত। তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের 6। ওকে, এবার আসেন, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছেন,
এই সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা, যেটাকে আমরা বলবো অতিভুজ। কেন অতিভুজ বলবো এটাকে? কারণ হচ্ছে এই বাহুটা কোথায় আছে? সমকোণের বিপরীতে আছে। তাহলে ওইটা ধরো কত? এখানে পিথাগোরাস করে আমরা সময় নষ্ট না করি, এইভাবে চিন্তা করে দেখেন। আপনার মনে পড়ে কিনা আমি স্টার্টিং এও এই অনুপাতটা দেখাইছিলাম যে 3, 4, 5 এটা দিয়ে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা? দেখেন এইটার উপর বেস করে দুইটা কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, তাহলে আমি এটাকে একটু ডাবল করি তো, 2 গুণ করি তো, তাহলে এটা হয়ে গেল 6, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 10, তাই না? এখন আসেন, আমার এই বাহুটা কত? 6, ইয়েস এটা 6। আমার এই বাহুটা কত? 8। তার মানে এই বাহুটা আমার মাস্ট বি কি হওয়া উচিত? অফকোর্স এই বাহুটার দৈর্ঘ্য 10 হওয়া উচিত, কারণ আমরা জানি 6, 8, 10 কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ হচ্ছে। ইয়েস, তাহলে ওই বাহুটার দৈর্ঘ্য কত? 10। আপনি খুব সহজে বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যারা আমাদের এই ক্লাসগুলো করেছে তারা এটা খুব সহজেই এই টাইপের কোশ্চেন গুলো ধরতে পেরেছেন। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই সমকোণী ত্রিভুজের 6, 8, 10 হচ্ছে তাদের বাহুর অনুপাত। তার মানে ওই 10 যেটা ছিল সেটি আসলে কি ছিল এখানে? এই 10 যেটা ছিল সেটাই হচ্ছে আমাদের ওই রম্বসের এক বাহু। ঠিক আছে, আসেন আমরা তাহলে নেক্সটে আসি, দেখি কি আছে। A circle can have how many parallel tangents at a single time? তার মানে এই ওয়ার্ডটার জন্য আর এই প্রশ্নটা আপনার জন্য জটিল হতে পারে। ভাই আমরা তো নরমালি জানি যে একটা বৃত্তের পরিদস্থ কোনো বিন্দুতে সর্বোচ্চ একটা স্পর্শক অঙ্কন করা যায়। যেমন আমরা যদি বলি, খেয়াল করে দেখেন, সাপোজ একটা বৃত্তের কথা ইমাজিন করি। ধরেন এই হচ্ছে একটা সার্কেল, কেমন? এই সার্কেল অসংখ্য বিন্দুর সংযোগ বক্ররেখার মাধ্যমে তৈরি হয়েছে। একটি বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক সেট বিন্দুর সংযোগ বক্ররেখাকেই কি বলা হয়? বৃত্ত বলা হয়। তাহলে দেখেন এইখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এই যে অসংখ্য বিন্দু আছে, কোনো বিন্দুই কিন্তু একে অন্যের কি নাই, সমরেখয় অবস্থান করে না। ঠিক আছে, বৃত্তের কোনো বিন্দুই একে অন্যের সমরেখয় অবস্থান করে না। একজন আরেকজন থেকে কিছুটা উপরে অথবা কিছুটা নিচে এমন অবস্থানে সবসময় থাকে। ঠিক আছে, আর এই জন্যেই আমরা বলে থাকি যে বৃত্তের পরিদস্থ কোনো বিন্দুতে বড়জোর পরিদস্থ কোনো বিন্দুতে সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? একটা স্পর্শক অঙ্কন করা যায়। কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি জানেন? প্যারালালি মানে সমান্তরালে আপনি কয়টা স্পর্শ অঙ্কন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু পজিশনটা ভিন্ন হয়ে যাবে। তো সমান্তরাল এখানে ধরেন, এখন এইখান থেকে আপনি যদি আরেকটা স্পর্শক অঙ্কন করতে পারবেন। তার মানে সমান্তরাল যখন বলবে তখন আসলে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে? 2টি স্পর্শক অঙ্কন করা যাবে। আবার এমনটাও হয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, সাপোজ বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে এখানে পি, ওই বহিস্থ কোনো বিন্দু থেকে আবার ওই বৃত্তের উপর সর্বোচ্চ 2টা স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে এই যে কনসেপ্ট গুলো আমি মিরপুরে যখন ক্লাস নিচ্ছিলাম পরীক্ষার ঠিক 2 দিন আগে, তখন কিন্তু বৃত্ত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তার মধ্যে কিন্তু এই আলোচনাগুলো ছিল। ঠিক আছে, সরাসরি কমন একদম। ওকে, আমি বেসিক আলোচনা থেকে, এটা শীটের কোশ্চেন না, এগুলো হলো বেসিক আলোচনা। যেমন আমি প্রায় বলি একটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত, 2টা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত, 3টি অসমরেখ বিন্দু দিয়ে কয়টা বৃত্ত, সবাই একটু কমেন্টসে লিখে ফেলেন। আসেন আমরা পরে যাই কি বলছে দেখি। ইফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও 3:4, মানে এ আর বি এর অনুপাত দেওয়া আছে 3:4, এন্ড এবং বি এন্ড সি আর ইন দ্য রেশিও 12:13, বি আর সি এর অনুপাত দেওয়া আছে হচ্ছে 12:13, দেন তাহলে এ এন্ড সি উইল বি ইন দ্য রেশিও, তাহলে এ আর সি এর অনুপাত কি হবে? আমরা এগুলো অনুপাতের বেসিক ক্লাসে আলোচনা করা হয়, যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের লেকচার 3 রেশিও যে লেকচারটা ছিল তার 15 নম্বর পেজে এই টাইপের কোশ্চেন ছিল। আসেন আমরা একটু দেখি যে তারা প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এ অনুপাত বি, এইটার ভ্যালু তারা বলতেছে 3:4। আবার পরে যেটা বলতেছে, আমি একটু এইভাবে লিখি আপনার বুঝতে সুবিধা হবে। অনুপাত মানেই হচ্ছে ফ্র্যাকশন, এটা মনে রাখবেন। অনুপাতের সংজ্ঞাটা কি দাঁড়ায়? দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করাকেই অনুপাত বলে। দ্যাট মিন্স ভগ্নাংশ এক প্রকারের অনুপাত। তাহলে আমরা a বাই b সমান বলি হচ্ছে 3/4।
আবার তারা বলতেছে এ অনুপাত সি, দ্যাট মিনস এ বাই বি বাই সি বলতেছে, বি বাই সি এটার ভ্যালু বলতেছে 12/13। ওকে, এবার আসেন আমাদের কাছে এ আর সির অনুপাত জানতে চাইছে, তাহলে এদেরকে আমরা একটু সাজাই তো ভিন্ন আঙ্গিকে, এমন করে সাজাই। আমাকে এ আর সির মান জানতে চাইছে, আই রিপিট, এ আর সির অনুপাত জানতে চাইছে। তার মানে ওই অনুপাতগুলো থেকে মাস্ট বি আপনার এই বি এবং বি কে রিমুভ করতেই হবে। তাহলে সেটা কিভাবে করা যায়? আমি যদি এইভাবে সাজাই যে এ বাই বি, দেখেন নিচে কি আছে, বি আছে, তাহলে বি কে সরাই দিয়ে গেলে আমার উপরে বি লাগবে। পরের অনুপাতে দেখেন আমি যদি গুণ করে দেই তাহলে বি আর বি উপরে নিচে কাটা যাচ্ছে। এখন তাদের অনুপাত গুলো এইভাবেই লিখি, প্রথম অনুপাত 3/4 গুণ করে দেই পরের অনুপাত 12/13 দ্বারা। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা যদি ক্যালকুলেশন করি কি দাঁড়ায়। এখানে দেখেন আমি বি বি কেটে দিতে পারলাম, আমার দরকারও ছিল এটা। তাহলে এখানে কি থাকবে, এ অনুপাত সি থাকবে সমান। এবার আসেন 3 দিয়া এই 12 কে কাটাই, 4 দিয়া 12 কে কাটলে কত হয় 3। তাহলে উপরে আমার গুণ করলে হচ্ছে কত, 3 3 কে 9 আর নিচে থাকছে কত 13। ইয়েস, তার মানে এ অনুপাত সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, 9/13। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। ইন আ স্কুল there are 286 students where boys and girls are in the ratio 8:5। তার মানে একটা স্কুলে আপনার মোট 286 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে বয়েজ এবং গার্ল এর যে অনুপাতটা তারা সেটা বলে দিচ্ছে কত, 8:5। ওকে, এবার ইফ যদি 22 নিউ গার্লস আর অ্যাডমিটেড, যদি 22 জন নতুন গার্ল অ্যাডমিট হয় সেই স্কুলে, দেন তাহলে নিউ রেশিও অফ বয়েজ এন্ড গার্লস, তাহলে ওই বয়েজ এবং গার্লস এর নতুন অনুপাতটা কি হবে? আচ্ছা, আগে আমরা টোটাল শিক্ষার্থী ছিল 286, এদের থেকে আমরা গার্লস এবং বয়েজ এর অনুপাত যেহেতু বলা ছিল, কত বলা ছিল, 8:5, তার মানে বয়েজ এবং গার্লস এর অনুপাতটা দেওয়া ছিল 8:5। সেই অনুপাত ব্যবহার করে আমরা আলাদা করে বয়েজ এবং গার্লস এর সংখ্যাটা বের করি। তো অনুপাত এবং সমষ্টি দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়, নিচে হয় হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল আর উপরে হয় হচ্ছে যার মান বের করছেন বি, তাহলে আমি বয়েজ বের করতে পারছি, তাহলে বয়েজ এর অনুপাত উপরে হবে কত 8 কিন্তু তাদের সমষ্টিটি কত 286। এখন এইটাকে ক্যালকুলেশন করে দেন, তাহলে আমার নিচে হয় হচ্ছে কত 5 আর 8 13, উপরে 8 আর এখানে 286। এগুলো আরো ফাস্ট ক্যালকুলেশন করে ফেলা যায়। তাহলে 13 2 কত 26, তার মানে 2 বার, তাহলে আমার থাকবে হচ্ছে 2, তাহলে 13 2 26, তার মানে 22। এখন 22 আর 8 আমরা যদি গুণ করি তাহলে যেটা পাচ্ছি, আমাদের বয়েজ সমান দাঁড়াচ্ছে হচ্ছে কত 6, আচ্ছা 8 দুগুণে 16, 16 6 হাতের আছে 1, 8 দুগুণে 16 আর 1 কত 17। তার মানে 176 যদি বয়েজ হয় তাহলে গার্ল কত হবে? আমি চাইলে ওইটা থেকে বিয়োগ করে দিতে পারি, অথবা আমি চাইলে আবারও অনুপাত ব্যবহার করে বের করতে পারি। আবারও যদি অনুপাত ব্যবহার করে বের করতে চান, তার মানে নিচে আবারও সেই 8/5 হবে, আর এবার গার্লের অনুপাত এখানে 5 হবে, আর এখানে 286। এভাবে বের করার দরকার নাই, আপনি সরাসরি কিভাবে বের করতে পারেন, মোট ছিল কত 286, তার মধ্যে থেকে যেহেতু 176 পাইছেন, এটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়, তাই না? তো বিয়োগ করে দিলে আমাদের এখানে কত হবে 0, আর আমার এখানে হবে হচ্ছে 1, তার মানে 110। ঠিক আছে, ওইটা ক্যালকুলেশন করলে 110ই হবে। তার মানে গার্ল হচ্ছে কত 110। এখন নতুন করে অ্যাডমিট হয়েছে কারা, 22 নিউ গার্লস, তার মানে নতুন করে আরো 22 জন গার্ল অ্যাডমিট হয়েছে। তাহলে আমার নিউ গার্ল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 110 প্লাস 22, তাহলে যোগ করলে আমাদের এখানে কত দাঁড়ায় 2, আর এখানে হচ্ছে 3, তার মানে 132। এইবার আমাদের অনুপাতটা বের করতে হবে। আমাদের এইখানে বয়েস ছিল কত 176, বয়েস অনুপাত গার্ল যদি আমরা লিখি, আমাদের বয়স ছিল কত 176, তার মানে 176 অনুপাত আমার গার্ল কত নতুন সহ 132। ঠিক আছে, 132। এখন এদেরকে আমাদের একটু কাটাকাটি করে ফেলতে হবে। তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, 44, 44 কে 4 দিয়া 4 4 16, আর 4 4 16 আর 1 17, তার মানে 44 দিয়ে কাটলে আমার এখানে থাকে 4, আর 44 দিয়ে আমার এখানে কত 44, 3 4 12, 3 4 12 আর 1 কত 13, তার মানে এখানে হয় হচ্ছে 3। তার মানে
4:3 আমাদের নতুন গার্ল এবং বয়েসের অনুপাতটা। তাহলে বয়েস এবং গার্লসের অনুপাত কোথায় আছে? অপশন এ তে ছিল আমাদের 4:3। ওকে, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন ছিল, একদম বেসিক জায়গা থেকে। এবার আসেন কি বলছে দেখেন, বাই সেলিং আ প্রোডাক্ট অফ ফর 3,500, তারা বলছে আপনি একটা প্রোডাক্ট 3,500 টাকায় বিক্রি করেছেন, কেমন? এইবার আ সেলার মেক্স 15% প্রফিট, তার মানে 3,500 টাকায় যখন একজন বিক্রেতা একটা পণ্য বিক্রি করে তখন নাকি 15% প্রফিট করে। ওকে, এবার বলছে ইফ দ্য প্রফিট ইজ ডিক্রিজ টু 9%, যদি প্রফিটটা আপনার 9% কি করে ডিক্রিজ হয়, তাহলে দ্য সেলিং প্রাইস উইল বি, সেলিং প্রাইসটা কত দাঁড়াবে সেটা জানতে চাওয়া হয়েছে। এইটাও আমি প্রফিট এন্ড লসের ক্লাসে আপনাদের ইনক্রিজ বাই এর অর্থটা কি, ইনক্রিজ টু এর অর্থটা কি, গতকালকে মিরপুরে আমাদের ব্রাঞ্চে অফলাইন ক্লাসে আমি সেটা বলে আসছি। এরকম আরো 6টা ট্রিক্স আপনাদের লিখে আসছিলাম, যে অর্থ না ধরলেও, অর্থ না বুঝলেও ট্রিক্সে যাতে আপনি বুঝতে পারেন এটার মানেটা কি। আসলে ইনক্রিজ টু মানে হচ্ছে ওইখানে 15 থেকে 9 কমাইতে বলে নাই, বর্তমানে কমিয়ে আছে কত, 9%। ওকে, তাহলে আপনি সেলিং প্রাইসটা এখানে কত বলা আছে, 3,500 টাকা বলা আছে হচ্ছে সেলিং প্রাইস। এতে করে আপনার প্রফিট পার্সেন্টেজ কত তারা বলেছে, 15%। তার মানে আমরা তো এটা বলতেই পারি যে আমি অনেকবার বলি যে 15% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে, 100 প্লাস 15, দ্যাট মিনস 115%। 15% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 115%। হ্যাঁ, 10% লসে সেলিং প্রাইসের পার্সেন্টেজ কি হবে, 100 মাইনাস 10, দ্যাট মিনস 90%। তাহলে আমরা তো এটা বলতেই পারি 15% প্রফিটে সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 115%, আর এই 115% এর ভ্যালুটা এক্স্যাক্টলি টাকাই কত, এই তো 3,500 টাকা তারা বলে দিছে। এবার আসেন, আপনার প্রফিট এখন কমে গেছে কত, কমে দাঁড়াইছে কত, কমে গেছে কত সেটা না, কমে দাঁড়াইছে কত, 9%। ইন ডিক্রিজ টু 9%, তার মানে বর্তমানে প্রফিটের পার্সেন্টেজটা হচ্ছে 9%। যদি তাই হয় তাহলে সেলিং প্রাইস কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে 9% যদি আমার থাকে এখন প্রফিট, 9% প্রফিটের সেলিং প্রাইসের পার্সেন্টেজ কি হবে, 109%। তার মানে আমরা যদি এখানে 109% ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের এখানে সেলিং প্রাইসটা বের হয়ে আসবে। ওকে, ওকে, এবার আসেন, আমাদের ডিক্রিজ পেয়েছিল কত, 9%। তাহলে 9% ডিক্রিজ হয়ে দাঁড়াইছে বর্তমানে সেলিং প্রাইসটা কত, 9% প্রফিট। বর্তমানে আমাদের প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে 9%। তাহলে 9% প্রফিটের সেলিং প্রাইসের পার্সেন্টেজ কি হবে, 109%। তার মানে আমরা 1% এর ভ্যালু কত সেটা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, 3,500 ডিভাইডেড 115, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1% এর ভ্যালু। এখন আমার বর্তমানে প্রফিট ইন ডিক্রিজ টু 9%। মোস্ট ইম্পর্টেন্ট কথা, দ্যাট মিনস টু মিনস কি, বর্তমানে আছে এরকম ফলাফলটা কমে এত দাঁড়াইছে, কত কমছে ডাজেন্ট ফ্যাক্ট, টু মানেই হলো যা আছে তা বর্তমানে 9% প্রফিট পার্সেন্টেজ। তাহলে বর্তমানে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কি 9%। তাহলে 9% প্রফিট, 9% প্রফিটে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ কি হবে, 109%। তার মানে আমি সরাসরি 109% এর ভ্যালুটা বের করব। তাহলে 109% হলে আমার কি করতে হবে, যে ভ্যালুটা আছে তার সাথে আমি আবার কি করে দিব, 109 গুণ করে দিব, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। তো এই কাটাকাটিটা পরীক্ষার হলে আপনার জন্য একটু টাইম কনজিউম হইতে পারে। তো এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 3,317 সামথিং পাবো। তো সামথিং এখানে যেহেতু নাই তাহলে ইন্টিজার পর্যন্ত আমাদের নিলেই হবে। ওকে, আসেন আমরা তাহলে নেক্সটে দেখি। ফাদার ইজ এইজ 3 টাইমস মোর দেন হিজ সন্স, বলতেছে সন্তানের বয়স যা আজকে বাবার বয়স সন্তানের 3 গুণ, এই কথাটা বলা হয়েছে। পরে কি বলছে, এন্ড এবং আফটার 8 ইয়ার্স, তার মানে আজকে থেকে 8 বছর পরে, হি উইল দ্যাট মিনস বাবা উইল বি হবে, কি হবে 2.5 টাইমস, বাবা হয়ে যাবে 2.5 গুণ, কার, সন্তানের, কয় বছর পরে, 8 বছর পরে। ফাইন, এবার আসেন, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য সন, তাহলে ওই সন্তানের বয়সটা কত, এটা আমরা অনেকবার এই টাইপের ম্যাথ করাইছি আমাদের এইজের যে লেকচার আছে 14 নাম্বার লেকচারের পেজ নাম্বার 67 কোয়েশ্চেন নাম্বার 9 এ আপনি কোয়েশ্চেনটা পাবেন। ঠিক আছে, এই ধরনের আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো আমরা এখানে ধরে নেই সন এর বয়সটা এক্স, তাহলে বাবার বয়সটা কত হবে,
তার 3 গুণ, দ্যাট মিনস 3x। এবার আসেন আমাদের সমীকরণটা কখন হবে? আজকে থেকে 8 বছর পরে গিয়ে হবে। তাহলে আজকে যদি ছেলের বয়স x হয়, বাবার বয়স 3x হয়, তাহলে 8 বছর পরে মানে কি সবারই তো, দুইজনেরই তো 8 বছর বেড়ে যাবে। তার মানে আমার এখানে সন্তানের বয়সটা 8 বেড়ে যাবে, আবার বাবার বয়সটাও 8 বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে তাদের সম্পর্কটা কি হবে? সম্পর্কটা খেয়াল করে দেখেন। এখন কিন্তু আমি এদেরকে সমান বলতে পারবো না। কেন পারবো না? কারণ এইখানে কত বেশি আছে? 2.5 বেশি আছে। আমি বারবার প্রশ্নে একটা কথা বলি ক্লাসগুলোতে, ভাই আপনি দশমিক থাকলে ওইটাকে দশমিক নিয়ে কাজ করেন না, ওইটাকে কনভার্ট করে দেন ফ্র্যাকশনে, সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে দেন। তার মানে 2/5 না বলে আপনারা বলবেন 5/2। সেই ক্যালকুলেশন আপনার জন্য সহজ হবে করতে। তাহলে আমরা যদি সমান করতে চাই, তাহলে সন্তানের বয়সটাকে আমি 2.5 গুণ বাড়ায় দিই। তার মানে সন্তানের বয়স যা আছে তাকে যদি 5/2 দ্বারা গুণ করে দেই, তাহলে উভয় পাশ পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ইয়েস। এবার আসি, আমরা বারবার একটা কথা বলে থাকি, যেখানে কম দেখবেন সেখানে গুণ করে দিলে তাহলে উভয় পাশ সমান হয়ে যাবে। এর আরো মজার কথা আছে এখানে। তো এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের গুণ করে দিতে পারি। গুণ করে দিলে যেটা হবে সেটা এখানে 5x 5x প্লাস 5 8 কত 40, আর নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3x প্লাস 8। তো এটা এখন ক্যালকুলেশন করলে 5x প্লাস এখানে 40 সমান 3 দুগুণে 6, আর এখানে 8 দুগুণে 16। তো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো x সমান, আমাদের বিয়োগ করলে এখানে হবে হচ্ছে কত 16, তার মানে 4, তাহলে 24 পাবো। তাহলে x এর ভ্যালুটা কত 24, মানে মাইনাসটা থাকবে না, আমি এক লাইনে করে ফেললাম। কেমন? তাহলে x এর ভ্যালু 24, মানে x কার মান ছিল? x ছিল সন্তানের বয়স, আর সন্তানের বয়সটাই কত 24, আর সেটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আসেন আমরা তাহলে নেক্সট দেখি। The sum of age of 3 children brought 3 children, মানে the sum of age of 5 children, খুব ইম্পর্টেন্ট কথা, 5 children। দেখেন আমি আপনাদের এই ম্যাথটা একটা সুন্দর গ্রামার করে পড়াই, তাহলে আপনি খুব সহজে ধরতে পারবেন। পুরো লাইনটা যদি পড়ে ফেলেন তাহলে কি বিপত্তি হবে দেখেন। The sum of age of 5 children born at the interval of 3 years each is 50 years। কিছুই কিন্তু বুঝতে পারছেন না, এত বড় একটা সেন্টেন্স এইভাবে পড়ে। আসেন আমরা একটু ভেঙে পড়ি। কেমন করে? The sum of age of 5 children, এখানে একটা কমা দিয়ে দিই 5 children এর পরে, born at the interval of 3 years each, এই মূল ভার্বের আগে এখানে একটা কমা দিয়ে দিই। এবার আপনি কমার ভিতরের অংশটুকু মনে করেন এই সেন্টেন্সে নেই, অতিরিক্ত তথ্য সাবজেক্ট সম্পর্কে, এটা বাদ দেন। বাদ দিয়ে এবার পড়েন তো, দ্য সাম অফ এজ অফ 5 চিলড্রেন ইজ 50 ইয়ার্স। খুব সহজে বোঝা যাচ্ছে না যে 5 জন বাচ্চার বয়সের যোগফল কত বছর? 50 বছর। অ্যাপোজিটিভের ব্যবহার বলে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনছেন, এগুলো খুব দরকার, এতে করে আপনার স্ট্যান্ডার্ড রাইটিং হয়। এবার আমরা ব্র্যাকেটের ভিতরের জিনিস যদি পড়ি তাহলে বুঝতে পারি ওই বাচ্চারা কারা, ওইদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। বর্ন এট দ্য ইন্টারভ্যাল অফ 3 ইয়ার্স ইচ, প্রত্যেকটা বাবু 3 বছর পর পর যদি জন্ম নেয়, তাহলে এরকম 5 জন বাবুর বয়সের যোগফল যদি 50 বছর হয়, এটি হলো তার মানেটা। তাহলে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য সেকেন্ড ইয়াংগেস্ট ওয়ান, তাহলে দ্বিতীয় ছোট বাচ্চাটার বয়সটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা হুবহুব আমাদের শীট থেকে, আমাদের লেকচার 14 নাম্বার পেজ নাম্বার 67 কোশ্চেন নাম্বার 20 থেকে সরাসরি কমন কোশ্চেন, দেখে নিতে পারেন। তাহলে আমরা প্রশ্নটা আনসার করব কিভাবে? আমি এবার আমার সবচেয়ে ছোট যে বয়স বাচ্চার, সেটার বয়সটা যদি আমি এক্স ধরে নেই, তাহলে 3 বছর পরে আরেকটা বাচ্চা জন্ম নিলে তার বয়স হবে কি এক্স প্লাস 3। তার 3 বছর পরে আরেকটা বাচ্চা জন্ম নিলে, আরেকজন বাচ্চা জন্ম নিলে হবে 6, এরপরে আরেকজন নিলে হবে হচ্ছে 9, 5 জন বাচ্চা হইতে হবে, এরপরে আরেকজন নিলে হবে হচ্ছে 12। এই হচ্ছে আমাদের এখানে 5 জন বাচ্চার বয়স যাদের জন্ম হচ্ছে 3 বছর পর পর। তাহলে 2, এখানে 3, এখানে 4,
এখানে 5, এই হচ্ছে 5 জন বাবু। এই 5 জন বাবুর বয়স হচ্ছে যোগফল করলে কত হয়? 50 বছর। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে সেকেন্ড ইয়াংগেস্ট বাবু যেটা আছে তার বয়স কত? সেকেন্ড ইয়াংগেস্ট বেবির বয়স হচ্ছে x+3, তাহলে কার মান লাগবে? x এর মান লাগবে। তো এটা আমরা যদি সলভ করি তাহলে যেটা পাই 5 জন মানে 5x প্লাস এখানে 12 আর 9 21 27 আর হচ্ছে 3 30 ইকুয়াল এখানে হচ্ছে কত? 50। তার মানে আমি 30 বিয়োগ করে দিলে 5x সমান আমরা এখানে পাই হচ্ছে 20, অতএব 5 দিয়া ভাগ করে দিলে আমরা পাই হচ্ছে 4x এর ভ্যালু। এখন সেকেন্ড ইয়াংগেস্ট গার্লটা, সেকেন্ড ইয়াংগেস্ট ওয়ান যে ছিল, যে বাবুটা ছিল x+4, সরি x+3 ছিল সেকেন্ড ইয়াংগেস্ট গার্ল বাবুর বয়স, নট গার্ল। এবার x এর মান কত? 4 + 3, দ্যাট মিন্স দ্বিতীয় ছোট বাবুর বয়স যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 7 বছর। ঠিক আছে, 7 কোথায় আছে? অপশন সি তে আছে। ওকে, নেক্সট আসি দেখি কি বলছে। লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? কত পার্সেন্ট ইনক্রিজ হবে ইন দ্য এরিয়া অফ আ রেক্টেঙ্গেল? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। ইফ যদি ইচ অফ ইটস সাইড ইজ ইনক্রিজ বাই 25%, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি পায়, তার মানে আপনি একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করেন। এইটাও আমাদের লেকচার থেকে, আমাদের 26 নম্বর লেকচারে পেজ নাম্বার 153 কোশ্চেন নাম্বার 12 থেকে হুবহুব কমন এই টাইপের কোশ্চেন আমাদের অনেক আছে, যেটাকে আমি বারবার বলে গেছিলাম সাকসেসিভ রুলের ম্যাথ। পরীক্ষার আগে আমি বারবার বলছিলাম 30 তারিখ 31 তারিখ দুইটা পরীক্ষা, দুই দিনে মোট 3টা পরীক্ষায় 3টাতেই আপনি সাকসেসিভ রুল থেকে কোশ্চেন পাবেন, হোক সেটা পার্সেন্টেজ, প্রফিট অথবা জিওমেট্রি, এবং পাইসেনও বটে। এবার আমাদের একটি আয়তক্ষেত্রের কথা যদি চিন্তা করি, সাপোজ এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বেড়ে গেল 25, প্রস্থ পাশাপাশি বেড়ে গেল 25। তো এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনের জন্য আমি কিন্তু বারবারই একটা স্মার্ট ওয়েতে বলি ক্যালকুলেশন করার জন্য, এবং সেটা স্মার্ট ওয়েটা পরে বলি, আগে বেসিকটা শেখা। তাহলে সেই স্মার্ট ওয়েতেই বলি, এতে যে আমার এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে? তো আমাদের সূত্রটা ছিল এরকম, যদি বৃদ্ধি পায় তাহলে +25, পরেও যদি বৃদ্ধি পায় +25, এই প্লাস আর এই প্লাস গুণ করলে এখানে হবে +25 × 25 ডিভাইডেড সূত্রের 100। তো এই ক্যালকুলেশন গুলো আপনারা অবাক হইতেই পারেন, কারণ এটা বেসিকটা না বললে আপনার কাছে এরকম অবাক লাগবে। এটা বারবার আসে, আপনারা আমাদের ক্লাসগুলোতে এই জিনিসগুলো বলে থাকে। তাহলে 50 আর এখানে 625 কে 100 দিয়ে ভাগ করলে আমার 625 আর 100 দিয়ে ভাগ করলে দশমিকটা 2 ঘর বামে সরে আসবে। তার মানে যোগ করলে হবে 56.25%। ইয়েস, তার মানে আমাদের 56.25% ছিল আমাদের আনসার। কত? অপশন বি তে আছে। এই ছিল আমাদের অফিসার ক্যাশ 2023 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়ে গেল 31 তারিখে, সেই কোশ্চেনটার ম্যাথ অংশের সমাধান। আশা করি আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো করে আপনাদের জিনিসগুলো যাতে রিয়েলাইজ করতে পারেন তার জন্য। তো আরো যদি ভালো করে বুঝতে চান তাহলে আমাদের যে এক্সপেক্টিভ ব্যাচ গুলো আছে সেই ব্যাচগুলোতে যদি আপনি এনরোল হন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আরো সুন্দরভাবে করতে পারবেন, আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আমাদের এই মুহূর্তে নতুন ব্যাচে ক্লাস চলছে, আপনি চাইলে ভর্তি হতে পারেন, ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলোতে এনরোল হতে পারেন। এবং আমাদের আপকামিং আরো ফ্যান্টাস্টিক 2টা কোর্স আছে ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ, আর